আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আরও একটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা ইতোমধ্যেই লেজার সম্পর্কিত ২টি ক্লাস করে নিয়েছি। আজ আমাদের লেজার সম্পর্কিত ৩য় ক্লাস। সো ক্লাসটি শুরু করার পূর্বে বলে নিতে চাই, আমাদের এই চ্যানেলে বিবিএ এবং এমবিএর সকল বর্ষের সকল বিষয়ের উপর আমরা ক্লাস দিচ্ছি। সো আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সো আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। সো আজকে আমাদের এই প্রশ্নটি আসছিল এনইউ বিবিএ অনার্স ২০১২ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, তারপরে হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে ২০১৪ আসছে, অ্যান্ড ২০১৯ আসছে হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে, এবং ম্যানেজমেন্টে আসছে ২০১৮ সালে। সো এই অঙ্কটি অনেকবার রিপিট হয়েছে। সো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। তবে এখানে অবশ্যই প্রশ্নটির একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ইনস্ট্রাকশন একে বলা আছে যে জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন। সো আমরা আজকে এর জাবেদা, সে জাবেদা নিয়ে আমরা কথা বলবো না। তার কারণ হচ্ছে আমরা জাবেদা নিয়ে ইতোমধ্যে অনেকগুলো ক্লাস করেছি। সো যারা করেননি সেই ক্লাসগুলো অবশ্যই করে আসবেন। আমরা এই ভিডিওর কর্নারে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা মেইনলি আলোচনা করব ইনস্ট্রাকশন বি নিয়ে। বিতে বলা হয়েছে পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন। তার মানে হচ্ছে সেপ্টেম্বরের যে ট্রানজ্যাকশনগুলো আছে সেই ট্রানজ্যাকশনগুলো কোথায় পোস্ট করো। পোস্ট করো মানে হচ্ছে কোথায় নিয়ে যাও, লেজারে নিয়ে যাও বা লেজার করো, অথবা যে জাবেদাগুলো করেছো সেই জাবেদাগুলোকে কোথায় নিয়ে যাও, খতিয়ানে নিয়ে যাও, এটাই করতে বলছে। সো আমরা আজকে সেটাই করব। আমরা আজকে জার্নালাইজ অথবা জাবেদা নিয়ে কি করব না, কোনো জার্নাল বা জাবেদা নিয়ে কোনো কথা বলবো না, আমরা সরাসরি চলে যাব খতিয়ানে। সো আমাদের এখানে বাঁ পাশে আমরা জাবেদাগুলো করে রেখেছি পূর্ব থেকেই। এখন এই জাবেদাগুলো দেখে দেখে আমরা কি করব, খতিয়ান করব। যেহেতু ইতিমধ্যেই আমরা খতিয়ান সম্পর্কিত একটা অঙ্ক করেছি, তো আজকে আশা করি আমাদের বেশি কঠিন লাগবে না। তবে অবশ্যই আমরা আজকে যেই ছকে খতিয়ান করব সেই ছকটি হচ্ছে চলমান জ্যার পদ্ধতি। আর এর পূর্বে যে ক্লাসটি করেছিলাম সেটা ছিল টি ছকের মধ্যে। সো আজকে আমরা চলমান জ্যার ছক পদ্ধতিতে করব। সো আমরা খতিয়ানের নিয়ম আশা করি ইতোমধ্যে আমরা জেনে গেছি। আমরা সর্বপ্রথম ক্যাশের খতিয়ান করব। সো আমরা যদি ক্যাশের খতিয়ান করতে চাই, আমরা এইখানে এই টেবিলের উপরে ক্যাশ লিখব। আর আমরা এই ছক নিয়েও প্রথম ভিডিওতে কথা বলেছিলাম, আজকে ছক নিয়ে কোনো কথা বলবো না। সো সরাসরি অঙ্কে চলে যাব। সো আমরা এখানে ক্যাশ দেখতে পাচ্ছি। ক্যাশের জন্য যেহেতু আমরা খতিয়ান করব, সো ক্যাশের বিপরীতে আমরা যে নামটা আছে সেই নামটা লিখব ওনার্স ইকুইটি অথবা ওনার্স ক্যাপিটাল। আচ্ছা, কিন্তু টাকাটা লিখব কোন পাশে? যেহেতু ক্যাশ ডেবিটে আছে, আমরা ডেবিটে টাকাটা লিখব, নাম লিখব ওনার্স ক্যাপিটাল। আমরা দেখতে পাচ্ছি ২০১৬ সালে ডেবিট পাশে লেখা হয়েছে ওনার্স ক্যাপিটাল কত টাকা, ২০,০০০ টাকা। কোন পাশে লেখা হয়েছে? ডেবিট পাশে। ফাইন। যেহেতু আমাদের এখানে আর কিছু নাই, সেহেতু আমরা এই ২০,০০০ টাকাই ব্যালেন্সের ঘরে নিয়ে যাব। সেহেতু আমরা ব্যালেন্সের ঘরে এই ২০,০০০ টাকা নিয়ে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যে ২০,০০০ টাকা আনলাম, এটা কোথা থেকে আনছি? ডেবিট পাশে আনছি। সো আমরা এখানে মনে মনে ধরে রাখবো যে এটা আমরা ডেবিট পাশ থেকে অথবা ডেবিটের ২০,০০০ টাকা আমরা এখানে লিখেছি। ঠিক আছে, ওকে। তারপরে আর কোথায় ক্যাশ আছে? এইখানে ক্যাশ আছে। তবে ক্যাশটা এখানে কোথায়? ক্রেডিট পাশে। যেহেতু ক্যাশটা ক্রেডিট পাশে, সেহেতু আমরা টাকাটা লিখবো কোথায়? ক্রেডিট পাশে, কিন্তু নামটা লিখবো কি? রেন্ট এক্সপেন্স। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ২০১৬ সেপ্টেম্বর কত? ২। রেন্ট এক্সপেন্স লেখা হয়েছে। আর যেহেতু ক্যাশটা ক্রেডিটে ছিল, ক্রেডিট পাশে নিয়ে আমরা ১,০০০ টাকা লিখবো। আমরা দেখতে পাচ্ছি ক্রেডিটের ঘরে ১,০০০ টাকা লেখা হয়েছে। এখন খেয়াল করে দেখেন, আমরা গত ক্লাসে বলেছিলাম যদি একই রকম হয় তাহলে যোগ হবে, যদি ভিন্ন হয়, দুই রকম হয়, তাহলে কি হবে? বিয়োগ হবে। সো এখানে ২০,০০০ টাকা আছে ডেবিটে, কিন্তু এখানে ১,০০০ টাকা আছে কি? ক্রেডিটে। সো ২০ থেকে ১,০০০ টাকা অবশ্যই আজকে কি করব? বিয়োগ করব, যেহেতু দুই রকম। বিয়োগ করলে আমাদের থাকে কত? ১৯,০০০। এখন এই যে ১৯,০০০ টাকা আছে সেটাও কিন্তু অবশ্যই কোথায় আছে? ডেবিটের টাকা আছে। ফাইন। যেহেতু ডেবিট পাশের টাকাটা কি ছিল? বেশি ছিল। ক্রেডিট পাশে মাত্র ১,০০০ টাকা ছিল। এরপরে আমরা ক্যাশ দেখতে পাচ্ছি ৩ তারিখে। ক্যাশ কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে, কিন্তু নামটা কার লিখব? লন্ড্রি ইকুইপমেন্ট। ফাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি ৩ তারিখে লন্ড্রি ইকুইপমেন্ট লেখা হয়েছে, এবং টাকা লিখব আমরা কোন পাশে? ক্রেডিট পাশে। কত টাকা? ১০,০০০ টাকা লিখব। এই যে ক্রেডিট পাশে ১০,০০০ টাকা লিখব। অবশ্যই যেহেতু ক্যাশের হিসাব করছি আমি, এজন্যই আমাকে শুধু ক্যাশের ব্যালেন্সে আনতে হবে, আমি অন্য কোনো ব্যালেন্স আনতে
পারবো না। ফাইন। এবার এখানে দেখতে পাচ্ছি 19,000 ছিল ডেবিটের, বাট এখানে 10,000 টাকা কোথায় লিখছি? ক্রেডিটে লিখছি। সো একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে আবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। সো 19,000 থেকে যদি 10,000 টাকা বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকতেছে 9,000। এই 9,000ও কিন্তু ডেবিটের। তার কারণ কি? 19,000 টাকা অবশ্যই বেশি কার থেকে? 10,000 টাকা থেকে। সো 19,000 থেকে 10,000 টাকা বিয়োগ করলে আরও যে 9,000 টাকা থাকে সেটাও কোন পাশে থাকবে? ডেবিট পাশেরই টাকা থাকে। ফাইন। তারপরে আমরা দেখব 4 তারিখে ক্যাশ আছে কোথায়? ক্রেডিট পাশে। সো আমরা টাকাটা লিখব ক্রেডিট পাশে, কিন্তু নামটা লিখব কোনটা? প্রিপেড ইন্স্যুরেন্স। সো আমরা 4 তারিখে দেখতে পাচ্ছি 4 প্রিপেড ইন্স্যুরেন্স, টাকাটা ক্রেডিট পাশে লেখা হয়েছে কত? 2,400। সো 9,000 টাকা ছিল ডেবিটে, সেই 9,000 টাকা থেকে যদি ক্রেডিটের 2,400 টাকা আবারও কি করতে হবে? বিয়োগ করতে হবে, যেহেতু ভিন্ন। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 6,600 টাকা। এখন এই 6,600 টাকা যেটা আছে সেটাও কি হবে? ডেবিটের। এরপরে আমরা 10 নম্বরে কোনো ক্যাশ দেখতে পাচ্ছি না, এখানে ক্যাশ নাই। বাট 20 নম্বরে আমরা ক্যাশকে দেখতে পাচ্ছি, ক্রেডিট পাশে আছে কত টাকা? 700 টাকা। কিন্তু নামটা লিখব কার? ওনার্স ড্রয়িংস। সো আমরা এখানে ওনার্স ড্রয়িংস লিখব 20 তারিখে। টাকা কত লিখব? 700। এখানে যেহেতু 700 পাচ্ছি আমরা। এই 6,600 টাকা কিসের ছিল? ডেবিটের ছিল, কিন্তু 700 টাকা কোথাকার? ক্রেডিটের। সো 6,600 টাকা থেকে 700 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 5,000 কত টাকা? 600 টাকা। এই যে 5,600 টাকা এটাও কিন্তু কি? ডেবিট পাশেই আছে। ফাইন। এখন আমরা দেখব আর নগদের কোনো দফা এখানে আছে কিনা। আমরা 30 তারিখেও একটা নগদের দফা দেখতে পাচ্ছি। নগদের দফাটা কোথায় আছে? ডেবিট পাশে আছে, কিন্তু আমরা এই নামটা না লিখে এই ক্যাশের বিপরীতে কি আছে? সার্ভিস রেভিনিউ। আমরা সার্ভিস রেভিনিউর নাম লিখব এবং আমরা টাকাটা লিখব কত? মাত্র 5,000। সো আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে সার্ভিস রেভিনিউ লেখা হয়েছে এবং ডেবিট পাশে লেখা হয়েছে কত টাকা? 5,000 টাকা। সো এইখানে ডেবিট পাশে ছিল 5,900 ব্যালেন্সের ঘরে। এই 5,900-র সাথে এখানে আরও ডেবিট পাশে পাচ্ছি কত? 5,000। সো ডেবিট ডেবিট কি হবে? যোগ হবে। যোগ হলে আমাদের দাঁড়াচ্ছে কত? 10,900 টাকা। এই যে 10,900 টাকা। সো এটা হচ্ছে ক্যাশের সর্বশেষ ব্যালেন্স। আশা করি ক্যাশের খতিয়ানটা আপনারা বুঝতে পেরেছেন। ফাইন। এখন আমরা আবার উপরে চলে যাব, যেহেতু ক্যাশের কাজ শেষ। এখন ক্যাশের পরে আর কিসের খতিয়ান করা যায় সেটা আমরা খুঁজব। আচ্ছা, সো আমরা এই যেহেতু আনসারে দেয়া আছে সিরিয়ালে একটার পর একটা, এভাবে আনসারে যেভাবে দেয়া আছে সেই সিরিয়ালেই আমরা করে নেই, জাস্ট আমরা বুঝতে পারলেই হলো। সো এখানে দেখতে পাচ্ছি প্রিপেইড ইন্স্যুরেন্সের একটা কি আছে? খতিয়ান করা হয়েছে। এখন খুঁজে বের করতে হবে প্রিপেইড ইন্স্যুরেন্সটা কোথায় আছে। এই যে আমরা এখানে 4 নাম্বার তারিখে বা সেপ্টেম্বর 4-এ আমরা দেখতে পাচ্ছি প্রিপেইড ইন্স্যুরেন্স নামে একটা দফা আছে, যেটা নাকি ডেবিট পাশে আছে। আর এর উপরের কোনো জাবেদাতেই প্রিপেইড ইন্স্যুরেন্স নাই, এখানে কোথাও প্রিপেইড ইন্স্যুরেন্স নাই। সো যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট পাশে আছে সেজন্য টাকা লিখব ডেবিট পাশে, বাট নাম লিখব তার বিপরীত। কার নাম লিখব? ক্যাশের নাম। কারণ আমরা জানি যার খতিয়ান করব তার নাম ভিতরে না লিখে তার বিপরীত নামটা লিখতে হয়। সো প্রিপেইড ইন্স্যুরেন্সের খতিয়ান করতেছি আমি। সো প্রিপেইড ইন্স্যুরেন্সের বিপরীতে যেটা দেয়া আছে ক্যাশ, সেই ক্যাশের কি করতে হবে? আমাকে নাম লিখতে হবে। সো সেপ্টেম্বর 4-এ আমি ক্যাশের নাম লিখলাম এবং টাকাটা ছিল 2,400 ডেবিট পাশে, আমি 2,400 টাকা ডেবিট পাশে লিখে ফেললাম এবং ব্যালেন্সে কত টাকা চলে গেল? 2,400। ফাইন। এরপরে আমরা আরও একটা খতিয়ান দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে নোটস পেয়েবল। আচ্ছা, নোটস পেয়েবলের আমরা কোনো দফা পাচ্ছি কিনা আমরা একটু দেখি। 1 তারিখে নোটস পেয়েবল নাই, 2 তারিখে নাই, 3 তারিখে নোটস পেয়েবল আছে। এই যে 3 তারিখে এখানে নোটস পেয়েবল আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে নোটস পেয়েবল আছে, তাও নোটস পেয়েবলটা কোন পাশে আছে? ক্রেডিট পাশে। আচ্ছা, ক্রেডিট পাশে আছে, টাকাটা লিখব ক্রেডিট পাশে, কিন্তু কার নাম লিখতে হবে আমাদেরকে? তার বিপরীত নাম। বিপরীত নামে কে আছে? লন্ড্রি ইকুইপমেন্ট আছে। কে আছে? লন্ড্রি ইকুইপমেন্ট। সো লন্ড্রি ইকুইপমেন্টের নাম লিখবো আমরা সেপ্টেম্বর 3 লন্ড্রি ইকুইপমেন্ট। বাট নোটস পেয়েবলের টাকাটা কত টাকা ছিল? 15,000 টাকা। এই জন্য আমাদেরকে 15,000 টাকা লিখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি নোটস পেয়েবল কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। সো আমরা টাকাটা কোথায় লিখবো? ক্রেডিট পাশে লিখবো এবং এই ব্যালেন্সটাই আমরা নিয়ে যাব। ফাইন। সো আমরা এই পর্যন্ত 3টা খতিয়ান দেখে ফেললাম, ক্যাশের, প্রিপেড ইন্স্যুরেন্স এবং নোটস পেয়েবল। এই 3টা খতিয়ান দেখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি? ওনার্স ক্যাপিটাল। এখন আমরা যদি দেখি যে শুধুমাত্র ওনার্স ক্যাপিটাল ছিল, প্রথম যে লেনদেন বা জাবেদা ছিল সেখানেই ওনার্স ক্যাপিটাল ছিল, আর নিচে কোথাও ওনার্স ক্যাপিটাল নাই। সো ওনার্স ক্যাপিটালকে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে, তার মানে টাকাটা ক্রেডিট পাশে হবে, কিন্তু নাম লিখবো কার? ক্যাশের। সো আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 1-এ ক্যাশ লেখা হয়েছে এবং
টাকাটা লেখা হয়েছে কোথায়? ক্রেডিট পাশে 20,000 টাকা, এবং এই 20,000 টাকাই আমরা ব্যালেন্সে নিয়ে যাব। এর মানে হচ্ছে এখানে যে 20,000 টাকা আছে এটা কার? ক্রেডিটের আছে। ফাইন। এরপরে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউর ঘর। ঠিক আছে, এখানে সার্ভিস রেভিনিউর একটা খতিয়ান দেখা যাচ্ছে। এখন আমরা খুঁজে বের করব জাবেদার মধ্যে কোথাও কি আছে কিনা, কোনো সার্ভিস রেভিনিউ আছে কিনা। আমরা সার্ভিস রেভিনিউ দেখতে পাচ্ছি একেবারে 30 নাম্বার যে জাবেদাটা ছিল, অর্থাৎ 30 তারিখের যে জাবেদা ছিল সেখানে। সো আমরা সার্ভিস রেভিনিউ কি দেখতে পাচ্ছি কোন পাশে? ক্রেডিট পাশে। এর মানে টাকাটা আমরা ক্রেডিট পাশে লিখব, বাট নাম কোনটা লিখব? বিপরীত নামগুলা লিখব। এখন এখানে দেখতে পাচ্ছি সার্ভিস রেভিনিউর বিপরীতে দুইটা নাম আছে, ক্যাশ আছে, সাথে সাথে অ্যাকাউন্টস রিসিভেবল আছে। তার মানে দুটোটা নাম কি আমাদের কি করতে হবে? লিখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি 2016 সেপ্টেম্বর 30 কি লেখা হয়েছে? ক্যাশ। ক্যাশ লেখা হয়েছে। এখন কথা হচ্ছে যেহেতু আমরা সার্ভিস রেভিনিউর খতিয়ান করছি, সেহেতু আমাদের তো এখানে সার্ভিস রেভিনিউর টাকা লেখার কথা ছিল। হ্যাঁ, টাকা লেখার কথা ছিল। যদি একটা দফা হইতো তাহলে আমরা এখানে ফর এক্সাম্পল ক্যাশ, শুধু ক্যাশ যদি হইতো আমরা এখানে ক্যাশ লিখতাম, আর সার্ভিস রেভিনিউর পুরো 12,000 টাকা আমরা ক্যাশের এখানে লিখে দিতে পারতাম। কিন্তু আমাদের নাম তো এখানে একটা না, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে দোনোটা নামকেই আমাদের লিখতে হবে। যেহেতু দোনোটা নামকে লিখতে হবে, সেহেতু আমি এই 12,000 টাকা মিলাবো, বাট কিভাবে মিলাবো? ওই তাদের 5,000 এবং 7,000 লিখেই মিলাবো, যেহেতু তাদের নামগুলো লিখছি আমি। ঠিক আছে, কারণ তাদের নামে কত টাকা আছে সেটা লিখছি আমি এখানে। ফাইন। এখন খেয়াল করতে হবে এখানে সার্ভিস রেভিনিউ কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। সো আমাদের এখানের টাকাগুলো কোন পাশে নিয়ে লিখতে হবে? যদিও এখানে দেখা যাচ্ছে 5,000 এবং 7,000 আছে ডেবিট পাশে, কিন্তু আমরা ডেবিট পাশে লিখতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা কার হিসাব করতেছি? সার্ভিস রেভিনিউর হিসাব। যেহেতু সার্ভিস রেভিনিউর হিসাব করছি, সার্ভিস রেভিনিউ যেই পাশে সেই পাশেই আমরা টাকা লিখব। তবে কত করে লিখব? 5,000 এবং 7,000 করে লিখব। সো আমরা 5,000 লিখলাম এবং 7,000 লিখলাম। সো প্রথমবার যখন 5,000 লিখছি এই টাকাটাই আমরা ব্যালেন্সে নিয়ে যাব। এখন ব্যালেন্সে আছে ক্রেডিট পাশে 5,000, কারণ এটা ক্রেডিটে ছিল, প্রথমটা ক্রেডিটে যাবে। আবার এখানে যে 7,000, এই 7,000ও কোথায় আছে? ক্রেডিট আছে। সো ক্রেডিট এবং ক্রেডিট কি করতে হবে? যোগ করতে হবে। সো 5 আর 7,000 যোগ করলে কত হয়? 12,000। ফাইন। তো আমাদের সার্ভিস রেভিনিউর জন্য যে খতিয়ান হওয়ার কথা ছিল সেটাও আমরা করে ফেললাম। ফাইন। এখন তার নিচে আরও একটি খতিয়ান দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রেন্ট এক্সপেন্স। এখন আমরা জাবেদায় খুঁজবো কোথায় কোথায় রেন্ট এক্সপেন্স আছে, কোন জাবেদায় আছে। যে জাবেদায় রেন্ট এক্সপেন্স আছে সেই জাবেদাটাই আমরা এখানে কি করব? পোস্ট করব, পোস্টিং করব। সো বা পোস্টিং দিব। সো এখানে আমরা দেখব রেন্ট এক্সপেন্স কোথায় আছে। এই যে আমরা সেপ্টেম্বর 2 তারিখে দেখতে পাচ্ছি রেন্ট এক্সপেন্স আছে। খেয়াল করলে দেখব আমরা রেন্ট এক্সপেন্সটা কোথায় আছে? ডেবিট পাশে আছে। টাকা ডেবিট পাশে বসাবো, কিন্তু নাম লিখব কোনটা? ক্যাশ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 তারিখে ক্যাশ লেখা হয়েছে, এবং টাকাটা আমরা কোন পাশে লিখব? ডেবিট পাশে 1,000 টাকা, ডেবিট পাশে 1,000 লেখা হয়েছে, এবং এই টাকাটাই ব্যালেন্সে নিয়ে যাওয়া হয়েছে। ফাইন। আর যদি আমরা নিচে একটু খোঁজার চেষ্টা করি যে আর কোথাও রেন্ট এক্সপেন্স আছে কিনা, তাহলে আমরা 3, 4, তারপরে হচ্ছে 10, 20 এবং 30 তারিখ কোথাও আর রেন্ট এক্সপেন্স নাই। আচ্ছা, এরপরের যে খতিয়ানটা দেওয়া আছে সেটা হচ্ছে লন্ড্রি ইকুইপমেন্ট। আমরা দেখব লন্ড্রি ইকুইপমেন্ট কোথায় আছে। এখানে নাই, এখানে নাই, এখানে এই যে 3 তারিখে লন্ড্রি ইকুইপমেন্ট আছে। সো 3 তারিখে যেহেতু আমাদের কি আছে? লন্ড্রি ইকুইপমেন্ট আছে। সো লন্ড্রি ইকুইপমেন্টটা কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। তার মানেই হচ্ছে টাকাটা কোথায় লিখবো? আমরা ডেবিট পাশে লিখবো, কিন্তু নামগুলো কি লিখবো? বিপরীত নাম লিখবো। সো লন্ড্রি ইকুইপমেন্টের বিপরীতে দুইটা নাম আছে, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে নোটস পেয়েবল। দুটোটা নামকেই আমাদের লিখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাশ এবং নোটস পেয়েবল 3 তারিখে দুটোটা লেখা হয়েছে। ঠিক আছে, এখন টাকা লেখার কথা কিন্তু 25,000, আর যেহেতু দুইটা নাম তার বিপরীতে লেখা হয়েছে, সো সরাসরি 25,000 তো লিখতে পারবো না। তাই আমরা একটার ক্ষেত্রে ক্যাশের ক্ষেত্রে লিখবো 10,000 এবং নোটস পেয়েবলের ক্ষেত্রে লিখবো 15,000। তবে অবশ্যই সেটা কোন পাশে নিয়ে লিখবো? ডেবিট পাশে। কেন? কারণ লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট পাশে আছে, আমাদের সেই পাশেই লিখতে হবে। সো আমরা ডেবিট পাশে লিখলাম 10,000 এবং নোটস পেয়েবল আরও লিখলাম কত? 15,000। সো এই 10,000 কোথায় ছিল? ডেবিট পাশে। আমরা ডেবিট পাশে যে টাকাটা সেটা আমরা ব্যালেন্সে নিয়ে গেলাম। তার মানে ব্যালেন্সে যে টাকাটা আছে এখন সেটা কিসের আছে? ডেবিটের। পরবর্তীতে আরও 15,000 টাকা লেখার কারণে এটাও কোথায় লিখলাম? আমরা ডেবিট পাশে লিখলাম। এর ফলে ডেবিট ডেবিট কি হয়ে যাবে? যোগ হবে। 10 এবং 15 কত হয়? 25,000 হয়ে যাবে। ফাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি পরের খতিয়ানটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের খতিয়ান।
আমরা এখন জাবেদায় খুঁজবো কোথায় কোথায় অ্যাকাউন্টস কি আছে, পেয়েবল আছে। আচ্ছা, এখানে অঙ্ক করার সময় আমাদেরকে কি করতে হবে, সিরিয়ালে, জাবেদা থেকে সিরিয়ালে একটা একটা করে আমরা করব, ঠিক আছে? এভাবে এলোমেলো করার কিছু নেই। আসলে এখানে ওই বইতে যেভাবে সাজানো ছিল সেভাবে লেখা হয়েছে, যার কারণে একটু এলোমেলো হয়েছে। সো আমরা যখন করব তখন প্রথমে ক্যাশ করে ফেলবো, তারপরে ওনার্স ক্যাপিটাল করে ফেলবো, তারপরে রেন্ট করে ফেলবো। এভাবে যখন সিরিয়ালে করব তখন আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, আমি তো এইখানে এখন ওই আনসার যেভাবে যে সিরিয়ালটাতে ছিল সেই সিরিয়ালে খুঁজে খুঁজে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এখানে অ্যাকাউন্টস পেয়েবল আমরা দেখব কোথায় কোথায় অ্যাকাউন্টস পেয়েবল আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি না কোথাও অ্যাকাউন্টস পেয়েবল, শুধুমাত্র সম্ভবত এই যে আমরা 10 তারিখে দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্টস পেয়েবল আছে, ঠিক আছে? এই হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। শুধু একটা জায়গাতেই আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে পেলাম। আর অ্যাকাউন্টস পেয়েবলের বিপরীতে কে আছে আমরা যদি একটু খেয়াল করি দেখব যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে। সো নামটা লিখবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আর টাকাটা লিখবো যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিটে আছে আমরা ক্রেডিট পাশে লিখবো, ফাইন। সো আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, টাকাটা কোন পাশে লিখবো, অবশ্যই ক্রেডিট পাশে লিখতে হবে। এখানে টাকাটা আমরা কোথায় নিয়ে যাব, ক্রেডিট পাশে। সো আমরা ক্রেডিট পাশে নিয়ে গেলাম এবং এই টাকাটাই আমরা আবার ব্যালেন্সে নিয়ে গেলাম, ফাইন। এরপরে দেখতে পাচ্ছি ওনার্স ড্রয়িং নামে একটা খতিয়ান করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে শুধুমাত্র একটা ওনার্স ড্রয়িংস আছে, আর কোথাও আমাদের ওনার্স ড্রয়িংস নাই। এখানে ওনার্স ক্যাপিটাল আছে, ওনার্স ড্রয়িংস নাই। সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার্স ড্রয়িংস আছে একটা জাবেদার মধ্যেই, সো এটাই নেব আমরা। আর এই ওনার্স ড্রয়িংসের বিপরীতে কে আছে, বিপরীতে আছে হচ্ছে ক্যাশ। সো আমরা ক্যাশের নামটা লিখব, কিন্তু টাকাটা লিখব কোন পাশে, ডেবিট পাশে। এই যে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 20 ক্যাশ লেখা হয়েছে এবং টাকা লেখা হয়েছে কোথায়, ডেবিট পাশে। সো এই ডেবিট পাশের টাকাটাই আমরা ব্যালেন্সে নিয়ে যাব, ফাইন। দেন আমরা দেখতে পাচ্ছি আরও একটা খতিয়ান, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আমরা এখন খুঁজে বের করব কোথায় অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, কোথায় কোথায় আছে। আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স শুধুমাত্র 10 তারিখে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো 10 তারিখে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা কোথায় আছে, ডেবিট পাশে আছে। টাকাটা ডেবিট পাশে বসাবো, বাট নাম লিখবো অ্যাকাউন্টস পেয়েবল। সো এই যে সেপ্টেম্বরের 10 আমরা নাম লিখবো কার, অ্যাকাউন্টস পেয়েবল, কিন্তু টাকাটা লিখবো অবশ্যই কোথায়, ডেবিট পাশে। আমরা ডেবিট পাশে লিখেছি এবং এই টাকাটাই ব্যালেন্সে নিয়ে গেছি। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবলের একটা কি করা হয়েছে, খতিয়ান করা হয়েছে। আমরা অ্যাকাউন্টস রিসিভেবলটা কোথায় আছে আমরা দেখব, এই যে 30 তারিখে, সেপ্টেম্বরের 30 তারিখে অ্যাকাউন্টস রিসিভেবল আছে। অ্যাকাউন্টস রিসিভেবলটা কোন পাশে আছে, ডেবিট পাশে আছে। সো টাকাটা লিখবো ডেবিট পাশে, বাট নাম লিখবো তার বিপরীত কোনটা, সার্ভিস রেভিনিউ। সো আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে সার্ভিস রেভিনিউ লেখা হয়েছে এবং টাকাটা লেখা হবে কোথায়, ডেবিট পাশে। সো ডেবিট পাশে আমরা লিখে এই টাকাটাই আমরা ব্যালেন্সের ঘরে নিয়ে যাব। সো এই হচ্ছে আজকের আমাদের প্রশ্ন এবং প্রশ্নের সমাধান বা আলোচনা। সো আমাদের প্রশ্নটাতে কি চেয়েছিল, আমাদের প্রশ্নে চেয়েছিল প্রথমে এই লেনদেনগুলো থেকে জাবেদা দাও এবং সেই জাবেদা থেকে তুমি কি করো, পোস্টিং দাও। পোস্টিং মানে হচ্ছে খতিয়ান করো, পোস্ট দাও। সো আমরা বললাম যে প্রথমে জাবেদাগুলো আমাদের এখানে আছে এবং জাবেদাগুলো দেখে দেখে আমরা কি করব, খতিয়ানগুলো করে নেব। এই হচ্ছে আমাদের খতিয়ানগুলো। অবশ্যই এগুলো তো আমাদের নিজেদেরই ঘর করে পেন্সিল এবং স্কেল দিয়ে ঘর করে আমাদেরকে করতে হবে, এগুলো করা থাকবে না আগে থেকে। সো আমরা যখন করব তখন কি করব, আমরা জাবেদা থেকে প্রত্যেকটা দফা দেখব, যেমন ক্যাশ। সো প্রথম সিরিয়ালেই আমরা খতিয়ানগুলো করে ফেলবো, প্রথমে ক্যাশের খতিয়ান করে ফেলবো, যতগুলো জাবেদায় ক্যাশ আছে সবগুলোই এখানে পোস্টিং দিতে হবে। আবার সো ওনার্স ক্যাপিটাল নিয়ে যখন খতিয়ান করব তখন দেখব আর কোথায় কোথায় ওনার্স ক্যাপিটাল আছে, থাকলে ভালো কথা, না থাকলে যে কয়টা আছে সেটা দিয়ে আমরা কি করে দেবো, শেষ করে দেবো। সো আমরা এই পর্যন্ত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা খতিয়ান করলাম বা 11টা দফার খতিয়ান করলাম, ঠিক আছে? আমাদের এই জাবেদার মধ্যে 11টা দফার জন্যই হিসাবের লিস্ট পাই আমরা, মানে হচ্ছে এখান থেকে যতগুলা দফা আছে টোটাল 11টা হিসাব করা যাবে। সো আমরা সেটা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। সো এমন ক্লাসগুলোর জন্য আমাদের সাথেই থাকুন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।